প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সর্বশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। তোমাদের সাথে আমি লাস্ট ফাংশনের উপরে দুটো ক্লাস কন্টিনিউ করেছি। আমরা অ্যাজ পার সিলেবাস অনুসারে আজকে ফাংশনের লাস্ট ক্লাস। আর বেসিক্যালি এই ক্লাসটা গতকালকে ছিল, তো গতকাল গভর্নমেন্ট হলিডে হওয়ার কারণে আমরা ক্লাসটা শিফট করে আজকে। আশা করি তোমরা যারা এই দুটো ক্লাস আমাদের সাথে ছিলে বা আমাদের ক্লাস দুটো যারা ফলো করে শুনছো, তারা ফাংশন থেকে মোটামুটি যেগুলো শেখা দরকার ম্যাক্সিমাম আমরা কমপ্লিট করেছি। আজকে ক্লাসে মূলত আমরা আরও দু একটা নিয়ম দেখব এবং সেই নিয়মের পরে ফাংশনের দুটো ব্যবহার দেখব। তো যারই ধারাবাহিকতা আজকের ক্লাস, তা সাথে দু একটি কথা তোমাদেরকে আগে একটু মনে করায় দেওয়া দরকার বা তোমাদের সাথে বলা দরকার, যেহেতু আজকে ফাংশনের লাস্ট ক্লাস, একই সাথে আমাদের ইয়ার ফাইনালের এটাই আগে, এটাই লাস্ট ক্লাস। আজকের ক্লাসের পরে হয়তো ইয়ার ফাইনাল আগের ক্লাস ম্যাথের পাবো না বা থাকবে না। তা এই কারণে দু একটি কথা তোমাদেরকে মনে করাই দিচ্ছি, যাতে করে পরীক্ষা প্রিপারেশন সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের এই পরীক্ষাটা তোমরা জানো যে একটি দূর সময়ের মধ্যে দিয়ে গোটা বিশ্ব, দেশ, কলেজ সব অতিবাহিত হচ্ছে। তাই এই দূর সময়ের মধ্যে লেখাপড়া তো থেমে থাকা যাবে না। তাই তারই ধারাবাহিকতা অনলাইন ক্লাস এবং একই ধারাবাহিকতায় আজকের এই নেক্সট পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই পরীক্ষার বিষয়টা হচ্ছে তোমাদের এমসিকিউ বিষয় থাকবে এবং প্রতিটা বিষয়ে মিনিমাম 50 বোধহয় 50টা এমসিকিউ থাকবে। আমরা এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আর ম্যাথের বিষয় হচ্ছে, ম্যাথমেটিক্সের আসলে এমসিকিউ আসলে একটু পেইন আছে। কারণ আমরা যখন বোর্ডের পরীক্ষা হয় তখনও দেখি, ইয়ার ফাইনালের সময় দেখি যে এমসিকিউর সময় সাধারণত টাইমিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে, মেজর প্রবলেমটা হচ্ছে টাইমিংয়ের সাথে অ্যাডজাস্ট হওয়া। সরি, কারণ আমরা যে সময়টা পাই, আমরা যে সময়টা পাবো সেই সময়টা আসলে ম্যাথমেটিক্সের জন্য সাফিসিয়েন্ট না। বিকজ ম্যাথমেটিক্সের এমসিকিউর মধ্যে আমাদের কিছু এমসিকিউ আছে যেখানে কাগজ কলমের নিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার করতে হবে। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন পরীক্ষাটা দিব, প্রতিটা এমসিকিউর জন্য 1 মিনিট। এই টাইমিংটা অবশ্যই মাথায় রেখে যদি পরীক্ষা তুমি অংশগ্রহণ করো বা পরীক্ষাটা কমপ্লিট করো, তাহলে অবশ্যই পরীক্ষাটা ভালো করবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এমসিকিউ কিন্তু আসলে আকাশ থেকে কিছু পড়ে না। আমরা প্রতিটা চ্যাপ্টারে যে নলেজ অর্জন করেছি, এই নলেজের আলোকেই কিন্তু এমসিকিউ। সেহেতু একটা কথাই সবসময় মাথায় রাখবে যে নলেজ অর্জন করা হচ্ছে মূল কাজ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কখনো সকল সাবজেক্টই আমরা অঙ্ক করব বা থিওরি পড়ব, এটা আমাদের মূল কাজ না। আমরা চ্যাপ্টারে নলেজ অর্জন করব, আর যখন আমরা নলেজ থাকবে তখন অ্যান্সার করা আমাদের জন্য সহজ কাজ হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু ফাংশনে আমরা আরও অনেক কিছু শেখাতে চাচ্ছি এবং আমরা গত দুটো ক্লাসেই একদম খুঁটিনাটি বিষয় সহ আলোচনা করেছি। আজকেও আরও একটা ত্রিকোণিক ফাংশনের কিছু বাকি রয়ে গেছে, আমরা ত্রিকোণিক ফাংশন দেখব। তার মধ্যে আমরা যে ফাংশনটা এখন কথা বলবো, যে বিষয়ে একটা এমসিকিউর পরীক্ষায়, কলেজের পরীক্ষা হোক, বোর্ডের পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, সকল স্থানে এই এমসিকিউটা থাকে। আমরা এই এমসিকিউ সংক্রান্ত একটা থিওরি শিখব, যেটার ফলে আমরা এমসিকিউটা খুব সহজ অ্যান্সার করতে পারবো। অর্থাৎ ত্রিকোণিক ফাংশনের পর্যায় নির্ণয় করা। মানে পর্যায় বা পিরিয়ড নির্ণয় করতে চাওয়ার অর্থটা কি? পিরিয়ড বা পর্যায় কাকে বলবো? যদি একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ হয়, একটা ত্রিকোণিক ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ হয়, তাহলে এই ফাংশনটার এফ অফ এক্স, এই ফাংশনটার নাম হচ্ছে পর্যায়বৃত্তীয় ফাংশন। আবার বলছি, এফ অফ এক্স একটা ফাংশন, এটা যদি এফ অফ এক্স প্লাস এইচ, এই দুটো ফাংশন সমান হয়, তাহলে এই এফ অফ এক্স এর নামটা হচ্ছে পর্যায়বৃত্তীয় ফাংশন। এবং হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এইচ? এক্ষেত্রে এইচ এর ডেফিনেশনটা হলো, এইচ হচ্ছে এনি পজিটিভ ইন্টিজার, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এইচ এর মানটা। অর্থাৎ এইচ এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য যদি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তাহলে এই ফাংশনটার নাম হবে পর্যায়বৃত্তীয় ফাংশন। এবং এইচ এর যে মান বা মানসমূহের জন্য, এইচ এর মান একটাই হবে এটা বলি না, মান
অথবা মানসমূহের জন্য এই ফাংশনটা পরিবর্তন হবে না। সেই মান এবং মানসমূহের নাম হচ্ছে পর্যায়, এবং এই মানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে মানটা, সেই মানটার নাম হচ্ছে মৌলিক পর্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে মৌলিক পর্যায়। তাহলে এইচ এর মান এর কীরকম হবে? এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয়, তাহলে এইচ এর মানটা যদি একটা থাকে, দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, এইচ এর মান বা মানসমূহের জন্য এই ফাংশনটা যদি আনচেঞ্জ হয়, তাহলে এইচ এর এই মান বা মানসমূহের নাম হচ্ছে পর্যায়। এবং যে মানগুলোর জন্য এই ফাংশনটা পরিবর্তন ঘটবে না, সেই মানগুলোর মধ্যে ক্ষুদ্রতম মানটার নাম হচ্ছে মৌলিক পর্যায়। যেমন আমরা একটা ফাংশন দেখাবো, সাপোজ সাইন এক্স ইকুয়ালস টু, এইটাকে যদি বলি সাইন এক্স প্লাস 2 পাই প্লাস সাইন ইকুয়ালস টু এক্স প্লাস 4 পাই সাইন এক্স প্লাস 6 পাই। ঠিক আছে, এরকম যদি কোনো ফাংশন থাকে, তাহলে এই ফাংশনটাকে সাইন এক্স প্লাস 2n পাই, তখন n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমরা যদি এরকম কোনো ফাংশন দেখি শিক্ষার্থীরা, তাহলে সাইন এক্স, দেন সাইন এক্স প্লাস 2পাই, এক্স প্লাস 4পাই, এক্স প্লাস 6পাই, এক্স প্লাস n পাই। দেখো এই প্রত্যেকটা মানের জন্যই সাইন এক্স আসবে। 2পাই 360 ডিগ্রির জন্য ফার্স্ট কোয়াড্রান্টে যাবে, 4পাই ফার্স্ট কোয়াড্রান্ট, সব ফার্স্ট কোয়াড্রান্টেই থাকতেছে এবং মানের পরিবর্তন হচ্ছে না। তো এই ফাংশনটার নাম হচ্ছে পর্যায়বৃত্তীয় ফাংশন। এখন এইচ এর মানটা কত? 2পাই, 4পাই, 6পাই, 2n পাই, এগুলো সব এইচ এর মান। আমরা বলেছিলাম এইচ এর মান বা মানসমূহের জন্য ফাংশন পরিবর্তন যদি না হয়, তাহলে এইচ এর এই মানগুলোর নাম হচ্ছে পর্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যায় যেটা বলছে মৌলিক পর্যায়, তাহলে মৌলিক পর্যায়ে কি জিনিস হবে? এই যে মানগুলো থাকবে, এই মানগুলোর মধ্যে ক্ষুদ্রতম যে মানটা, একটা 2পাই, একটা 4পাই, একটা 6পাই, এর মধ্যে ক্ষুদ্র মান কত? 2পাই। তো 2পাইটা হচ্ছে এর মৌলিক পর্যায় বলা হয়। এখন আমরা এই ফাংশনটা পাইতে পারি। আবার যদি মনে করো তুমি tan x, তো tan x প্লাস পাই ইকুয়ালস টু tan x প্লাস 3পাই tan x প্লাস 5পাই। ঠিক আছে, আমরা যদি এরকম কোনো ফাংশন দেখি, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রেও মানের পরিবর্তন হবে না, থার্ড কোয়াড্রান্টে যাবে, এটাও থার্ড কোয়াড্রান্টে আসবে। তাহলে এই জাতীয় যে ফাংশনটা, এইটার ক্ষেত্রে সেম ঘটনা, এই এইচ এর মান পাই, থ্রাইস পাই, 5পাই, এবং মৌলিক পর্যায়টা হলো পাই। সরি শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই ট্যান, সাইন, কস, আমরা 6টা ফাংশন জানি। এই 6টা ফাংশন থেকে পর্যায় বা মৌলিক পর্যায় বের করা শিখব। এখন আমরা সাধারণত যে ফাংশনটা দেখেছি, সাইনের পাওয়ার ছিল 1, ট্যানের পাওয়ার ছিল 1, তার মানে তোমরা দেখবে টেস্ট পেপার বা বইতে তোমাদের কাছে বিভিন্ন সময় যে এমসিকিউগুলো থাকে, এমসিকিউগুলোর মধ্যে পাওয়ারটা কখনো বেজোরও থাকতে পারে, অর্থাৎ এরকম থাকতে পারে সাইন স্কোয়ার কি বলে 2x প্লাস 7, এরকম একটা ফাংশন থাকতে পারে tan কিউব ট্রাইজ এক্স প্লাস 2, এরকম একটা ফাংশন থাকতে পারে। তাহলে এই জাতীয় ফাংশন থাকবে, বলা হবে এই ফাংশন থেকে পর্যায় বা মৌলিক পর্যায় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম ফাংশন থাকে, তাহলে এর টেকনিকে একটা শর্ট টেকনিক আমরা শিখবো। যে শর্ট টেকনিকটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি পরীক্ষার হলে গিয়ে তুমি 30 সেকেন্ডও লাগবে না, তার চেয়ে কম সময় এই এমসিকিউটা অ্যান্সার করতে পারবে বা ভর্তি পরীক্ষা অ্যান্সার করতে পারবে। অর্থাৎ পাওয়ার থাকতে পারে, জোর থাকতে পারে, পাওয়ার বিজোড় থাকতে পারে। আমরা এই জাতীয় যে শর্ট টেকনিকটা একটু জানবো। একটু মুছে বলো এখান থেকে। আমরা সাইন কস, ট্যান কস, সেক কোসেক 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাত থেকে যখন আমরা মৌলিক পর্যায় বের করতে যাব বা পর্যায় বের করতে যাব, তাহলে 1 নম্বর শর্ত হলো সাইন nx cos nx sec nx আর হলো কোসেক nx। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই জিনিসটা মাথায় রাখবে। এবং একেবারেই সত্য, যেটা পরীক্ষার হলে
বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষায় একটা এমসিকিউ থাকে এক টাইপের, পর্যায় নির্ণয় করা বা মৌলিক পর্যায় নির্ণয় করা। আমরা বলি যেমন এই মৌলিক পর্যায় নির্ণয় করা, এটা একটা কমন কোশ্চেন। আবার তোমাদেরকে বলে দিয়েছিলাম ক্লাসে, মনে আছে, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে, মনে আছে যেমন 52টি টাস আছে। এই 52টি টাসকে 4 ভাগ করলে প্রত্যেক ভাগকে কতটি টাস থাকবে এবং সমানভাবে বন্টন করলে কত পড়বে, এই জাতীয় একটা এমসিকিউ। এটাও পরীক্ষার, আমি কিন্তু এই পরীক্ষার কথা বলছি, ফাইনাল পরীক্ষার কথা, যে তোমাকে এরকম একটা এমসিকিউ থাকবে টাসের থেকে বা সমান ভাগ করার থেকে, এরকম একটা এমসিকিউ থাকবে। এই এমসিকিউগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সাইন এন, কজ এন, সেক এবং কোসেক, এই 4টা অনুপাতের ক্ষেত্রে একই পদ্ধতি এবং বাকি ট্যান এবং কটের ক্ষেত্রে এক পদ্ধতি। পদ্ধতি কি হবে? 1 নম্বরে এন এর মান এন বিজোড় হলে, বা জোড়টা আগে লিখলাম, এন জোড় হলে, অর্থাৎ পাওয়ারটা যদি জোড় হয় 2 4 6, এন এর মানটা যখন জোড় হবে, তাহলে এন এর মান জোড় হলে তখন ফর্মুলাটা হলে মৌলিক পর্যায় হবে, হলো পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ এ। আমরা তো এখানে এ এক্স লিখতাম, সাপোজ এ এক্স, এটার সাথে এ এক্স দিলাম, এ এক্স এর সহগ থাকবে এ এক্স, এটাতে সহগ দিলাম এ এক্স, তাহলে কোএফিসিয়েন্ট অফ এ। আমি আবার বলছি, এন এর মানটা যদি জোড় হয় 2 4 6 এরকম যদি হয় এন এর মান, তাহলে মৌলিক পর্যায়টা বের করার ফর্মুলা আমরা মাথায় রাখবো পাই বাই কোএফিসিয়েন্ট অফ এ। আর যদি আমরা জায়গা নিয়ে রাখি, যদি বি যদি হয়, এন বিজোড় হলে মৌলিক পর্যায় হবে টুয়াইস পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট এক্স। আমি আবার বলছি, এন এর মানটা যদি জোড় হয়, তখন জোড় হলে আমরা মৌলিক পর্যায় বের করব পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ এ। আর এন এর মানটা যখন বিজোড় হবে, তখন মৌলিক পর্যায় বের করার ফর্মুলা হবে টুয়াইস পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ এক্স। এক্স এর যে কোএফিসিয়েন্ট থাকবে সেটার অ্যাবসোলিউট ভ্যালু, অলওয়েজ রিমেম্বার ইট। এরপরে বাকি থাকলো তোমার দুইটা, সেটা হলো কি ট্যান এন এক্স আর ট্যান এ এক্স লিখলাম, বা বি এক্স দিলাম সাপোজ, কট এন বি এক্স, এই দুইটার ক্ষেত্রে। তাহলে এটার থেকে এন এর মান সি, এন জোড় হইতে পারে অথবা বিজোড়, যাই হোক দুটার জন্য একই শর্ত, জোড় হইলো যে ফর্মুলা, বিজোড় হলে একই হলে মৌলিক পর্যায় ফর্মুলা হবে পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, দ্যাট ইজ বি। আমরা এটা কোএফিসিয়েন্ট বি নিয়েছিলাম এক্স এর, এই জন্য অ্যাবসোলিউট ভ্যালু অফ বি বলতে এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যদি তোমাকে সাইন কস সেক কোসেক এই 6টা অনুপাত থাকে, এই 6টা অনুপাত থেকে মৌলিক পর্যায় বের করার ক্ষেত্রে এন এর মানটা যখন জোড় হবে, তাহলে জোড়ের ক্ষেত্রে মৌলিক পর্যায়ের ফর্মুলা হবে পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট এক্স। আর যদি এন এর মানটা বিজোড় হয়, তাহলে মৌলিক পর্যায়ের ফর্মুলা হবে টুয়াইস পাই বাই এ। এবং ট্যান কট এই দুটোর ক্ষেত্রে এন এর মান জোড় হোক অথবা বিজোড় হোক, যেটাই হোক, সেক্ষেত্রে ফর্মুলা হবে পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ এক্স। আমরা এই প্রসেসটা একটু মাথায় রাখলে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। আমরা এর আলোকে দু একটা আমরা দেখাই। সাপোজ কজ 7 থিটা, এই কজ 7 থিটার আমাকে বলা হলো মৌলিক পর্যায়ের মানটা কত হবে। কজ 7 থিটার মৌলিক পর্যায়ে যদি আমরা এখন ওই ফর্মুলা দিয়ে তাকাবো, সাইন কজ, ওই যে উপরের যে চারটার মধ্যে কজ আছে, তো এন এর মানটা এখন এখানে এন এর মান কত 1 যদি থাকে এন এর মান, তাহলে পাওয়ারটা কজের পর 1 হওয়া মানে কি বিজোড়ের শর্তে পড়েছেন। তাহলে এন বিজোড় যখন হবে, তার মৌলিক পর্যায় হবে কত, টুয়াইস পাই বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বলতে কত 7, দ্যাট ইজ 2 পাই বাই 7। আমরা এটা বের করতে আরো অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো বের করতে গেলে আমাকে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি লাগবে। আর আমরা যদি এই ফর্মুলাটা মাথায় রাখতে পারি, তাহলে আমাকে কজের মানটা মৌলিক পর্যায়ে বের করার সূত্র টুয়াইস পাই বাই 7 7 বলতে এখানে এক্স এর যে সহগ ছিল, সহগটা ছিল। আমরা আরেকটা দেখাই, সাপোজ সাইন স্কোয়ার টুয়াইস এক্স প্লাস থিটা বা 7 বা 3 যা দিলাম একটা,
2x স্কোয়ার এত বাই থিটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে যদি পর্যায় বের করতে বলা হয়, আমরা মৌলিক পর্যায় যখন বের করবো, আমরা কয়েকটা এমসিকিউ দেই যে এটা একটা মৌলিক পর্যায় বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এ মনে করো π/3 দিলাম, বি মনে করো π/2 দিলাম, সি মনে করো π/2 π/3 2π/2। আচ্ছা, আর একটা দিলাম শুধু টোয়াইস পাই, এটা পাই আর কি, π/2 বলতে পাই, আর দিলাম টোয়াইস পাই। তো শিক্ষার্থীরা, আমাকে এরকম একটা ফাংশন দেওয়া হলো সাইন স্কোয়ার টোয়াইস এক্স থ্রি সামথিং, এখান থেকে বলা হলো মৌলিক পর্যায়টা কত। আমরা একটু আগে যে ফর্মুলাগুলো শিখেছি, দেখো ফার্স্ট বলছি সাইন, তার মানে উপরের চারটার মধ্যে পড়বে। আমরা সাইন, ঠিক আছে। এই সাইনের পরে দেন সাইনের যে পাওয়ারটা, এর মানটা হচ্ছে জোর, তার মানে কি 1 নম্বর শর্ত অনুসারে এর মান জোরের মধ্যে আছে। আমরা তাহলে এর মান যদি জোর থাকে, তাহলে জোরের ফর্ম মৌলিক পর্যায়টা কি হবে? ফার্স্ট হলো পাই, পাই কত? অ্যাবসলিউট ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ এক্স π/2। তাহলে আমার রাইট অপশন হলো বি, π/2। এখন আমরা আগেও যখন দু একটা এমসিকিউ দেখিয়েছি তখন বলেছি যে এমসিকিউ যে অপশনগুলো সেট করা হয়, এটা একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অপশন কিন্তু যখন সেট করা হয় তখন কিন্তু টিচার মাথায় রাখেন যে স্টুডেন্ট কি ভুল করবে বা কি ভুল করলে কোন অপশনটা চুজ করবে, এটা কিন্তু টিচার মাথায় রাখবে এবং রাখে। এবং সেই ক্ষেত্রে তোমাকে যখন তুমি পরীক্ষায় যখন অ্যান্সার করতে যাবে বা বাসায় শিখবে, তখন তোমাকে বুঝতে হবে যে এই অপশনটা রাইট, আমি অ্যান্সার না করে দিয়ে এইটা কেন করব বা কী কারণে এগুলো রাইট হতে পারে। আমাকে প্রথম কথা ছিল এক্স এর মানটা যদি মৌলিক পর্যায়ে বের করতে চাই, তাহলে মৌলিক পর্যায়ে এইটা তো রাইট অপশন। আমি পরের অপশনটা কেন দিছি? এন এর মানটা সাধারণত জোর হইলে ফর্মুলা ছিল পাই, আর এন এর মানটা যদি বিজোড় হয় তখন ফর্মুলা হলো 2π বাই কোএফিসিয়েন্ট অফ এ। তাহলে 2π শব্দের অর্থ দেখো, এন এর মানটা 2π ঠিক রাখলাম, বাই কোএফিসিয়েন্ট অফ এ দ্যাট ইজ 2, এই 2 কাটা গেলে 5। পরের অপশনটা হলো এই জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ভুলবশত জোরের ক্ষেত্রে বিজোড়ে চলে যান, বিজোড়ের ক্ষেত্রে জোরে চলে আসেন, তাহলে সে এই অপশনটা রাইট চিন্তা করবেন। 3 নম্বর অপশনটা কেন দিয়েছিলাম? 3 নম্বর অপশনটা দেওয়ার কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট, আমরা জানি যে সাইন কস সেক কোসেক এই চারটা অনুপাতের পর্যায় হচ্ছে টোয়াইস পাই। তো এই কারণে এই যত কিছু আছে এত কিছু সে না জানে, যখন সে বলবে সাইনের পর্যায় তার মানে টোয়াইস পাই, সেই কারণে টোয়াইস পাই চুজ করবে। ফার্স্ট অপশনটা কেন দিয়েছিলাম? স্টুডেন্ট মনে করবে π/a, এখন এ বলতে সাধারণত এই কনস্ট্যান্টকেও সে মনে করতে পারে, সো এ বলতে এই π/3, এই জন্য এখানে π/3 ইউজ করা হয়েছে। এরকম আমরা প্রত্যেকটা অপশন কি কারণে এই অপশনটা দিব, কি কারণে এটা দিব না, প্রত্যেকটা অপশনের লজিক আছে এবং লজিক থাকবে। আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা, এই জন্য মাথায় এটা রাখতে হবে যে এই অপশনটার কারণে এই লজিক হবে, এই অপশনের কারণে এটা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 কট দিয়ে একটা দেখাই একটু, তাহলে শেষ হয়ে যাবে। আমরা এটা শেষ করার পরে আমরা গত ক্লাসে যে ফাংশন দেখিয়েছি, এক মানে 9টা ফাংশন দেখিয়েছি, এই 9টা ফাংশন উপর একটা প্রবলেম সলভ করব। আমরা গত ক্লাসে করেছি, তো আজকে একটা করব। আমরা যেমন 10, সাপোজ 10 রাইজ x/2, আমাকে বলা হলো এই ফাংশনটার মৌলিক পর্যায় কত নির্ণয় করেন। উপাদান 10 এর ক্ষেত্রে দেখেন পাওয়ারটা হচ্ছে 1, তাহলে পাওয়ার জোর হোক বিজোড় হোক ফর্মুলা কিন্তু এক, এক্ষেত্রে ঝামেলা নাই। তাহলে ফর্মুলাটা কি পাই লাগবে, এই যে পাই দিলাম, পাই অ্যাবসলিউট ভ্যালু সহগ কত 3/2, দ্যাট ইজ 2π/3। এটা হচ্ছে আমার মৌলিক পর্যায়ের মান। এইটুকু জানতে পারলে আমাদের পরীক্ষার হলে দেখা যাবে 10 সেকেন্ডের ভিতরে আমরা রেজাল্টটা বের করে ফেলছি, π/2 π/10, ঠিক আছে। তাহলে 10 এর ক্ষেত্রে মৌলিক পর্যায়ের মানটা হচ্ছে 2π/3। আমরা এই কাজটুকু করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা লাস্ট ক্লাসে যে এক ফাংশন, সার্বিক ফাংশন, অন টু ফাংশন, ইনভার্স ফাংশন, এই 9টা ফাংশন নিয়ে কথা বলেছিলাম। সেই ফাংশনগুলোর উপরে যে যৌথ বা কম্বাইন্ড কোশ্চেন হলে কেমন হয় সেটা একটা প্রবলেম সলভ করবো। আমরা একটু মুছে নেই। আমরা একটা প্রবলেম নেই, যেমন f(x)
a function a tends to b, যখন f of x equals to a tends to b যদি হয় এবং a এবং b is a subset of R, a comma b is a subset of R, a tends to b is a subset of R যখন হবে তখন আমরা দেখব f of x equals to twice x plus 3 7x minus 3 twice x plus 2 7x minus 3 twice x plus 2 7x minus 3 আমরা একটা কন্ডিশনাল ফাংশন নিলাম f of x equals to thrice x plus 2 7x minus 3। আমরা এই ফাংশনটার ক্ষেত্রে পাঁচটা জিনিস বের করব। এক নাম্বার হচ্ছে ডোমেন, আমরা দুই নাম্বার বের করব রেঞ্জ, তিন নাম্বার বের করব কোডোমেন বিপরীত এক এক ফাংশন, অন ফাংশন, চার নাম্বার বের করব অন টু ফাংশন, পাঁচ নাম্বারে করবো আমরা এফ ইনভার্স অফ এক্স। এই পাঁচটা একটা কোশ্চেন থেকে সর্বোচ্চ এই পাঁচটা জিনিস আমার থাকতে পারে, অর্থাৎ একটা ফাংশন যদি থাকে এই ফাংশনের উপর পাঁচটা জিনিস আমাকে শিখতে হবে। ডোমেন বের করা শিখতে হবে, রেঞ্জ বের করা শিখতে হবে, এক এক ফাংশন বের করা শিখতে হবে, অন টু ফাংশন বের করা শিখতে হবে, এফ ইনভার্স এক্স বের করতে হবে। তো আমরা এর প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছি এবং অঙ্কের মাধ্যমে দেখিয়েছি, কিন্তু যৌথভাবে যখন একই অঙ্কের মধ্যে থেকে চাবে তখন আমরা কিভাবে শিখবো এটা একটু দেখাচ্ছি। তাহলে ফার্স্টে আমরা চাচ্ছি এক নম্বরে ডোমেন বের করবো। ফর ডোমেন ফাংশনটা ছিল f of x equals to thrice x plus 2 by 7x minus 3, f of x equals to thrice x plus 2 আর 7x minus 3। এটা যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন শব্দের অর্থ আমরা কি বলেছিলাম শিক্ষার্থীরা? আমরা গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, কোনো ফাংশনের ডোমেন শব্দের অর্থ হলো এক্স এর বাস্তব মান। এক্স এর যে রিয়েল ভ্যালুটা থাকবে সেই এক্স এর রিয়েল ভ্যালুটা হবে ফাংশনের ডোমেন। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে হর এবং লব দুটো অংশ যখন থাকে, তখন কোনো ফাংশনে যখন দুটো অংশ থাকবে তখন অলওয়েজ রিমেম্বার ইট, নিচের অংশটা কখনোই শূন্য হইতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে যদি 7x minus 3 এই অংশটা যদি শূন্য হয়ে যায় তাহলে দিস ফাংশন উইল বি আনডিফাইন্ড, এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর যদি 7x minus 3 মানটা শূন্য না হয়ে পজিটিভও হয় তবে আমরা মান বের করতে পারবো, অথবা নেগেটিভ হলে তখন আমরা মান বের করতে পারবো। তাহলে লিখবো দিস ফাংশন উইল বি ডিফাইন্ড, অথবা ফাংশনটি সংজ্ঞায়িত হবে। দেখবো বাংলা যারা তারা লিখবেন দিস ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি কি কারণে? ফাংশনটি সংজ্ঞায়িত হবে। দিস ফাংশন উইল বি ডিফাইন্ড, যারা ভার্সনে আমাদের ক্লাস দেখতেছেন তাদের জন্য, দিস ফাংশন উইল বি ডিফাইন্ড ইফ 7x minus 3 নট ইকুয়ালস টু 0। যদি 7x minus 3 মানটা আমরা 0 বসাই দিই তাহলে এই ফাংশনটা ডিফাইন হবে না, আনডিফাইন হয়ে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারবো x নট ইকুয়ালস টু 3/7, x এর মানটা 3/7 হলে ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। এখন এই পৃথিবীতে x এর বাকি যত মান আছে সকল মানের জন্য ডিফাইন হবে, অনলি ফর 3/7 এর জন্য ফাংশনটা আনডিফাইন হবে। তাহলে আমরা x এর মানটা কি জানি? ডোমেন। অতএব ডোমেন তাহলে কি দাঁড়াইলো? পৃথিবীর সকল রিয়েল ভ্যালু, বাস্তব মান, এখান থেকে কি বাদ যাবে? 3/7। এই একটা মান থাকবে না, এইটা ছাড়া পৃথিবীতে আর যত মান আছে সকল মানের জন্য ফাংশন উইল বি ডিফাইন্ড। এইটা হলো আমার কাছে এই ফাংশনের ডোমেন বের করলাম। শিক্ষার্থী ডোমেনের পরে আমরা কি বের করবো? রেঞ্জ। ফর রেঞ্জ, রেঞ্জ শব্দের অর্থ কি? এই এফ অফ এক্স বা ওয়াই এর বাস্তব মান, অর্থাৎ ডোমেনের অন্তর্গত। আমরা কিন্তু সংজ্ঞাটা এভাবে তোমাদেরকে বলেছিলাম, ডোমেন হচ্ছে এক্স এর রিয়েল ভ্যালু, আর রেঞ্জটা হচ্ছে কি জিনিস? ডোমেনের অন্তর্গত এফ অফ এক্স এর সকল বাস্তব মানটা হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স বা ওয়াই, লেট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স,
ইকুয়ালস টু থ্রাইজ এক্স প্লাস 2 বাই 7x মাইনাস 3 যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু ডোমেন আর ওয়াই এর ভ্যালুটা হবে রেঞ্জ। তাহলে এটা আমরা কেমনে বের করব? y ইকুয়ালস টু থ্রাইজ এক্স প্লাস 2 বাই 7x মাইনাস 3, y ইন্টু 7x মাইনাস 3 ইকুয়ালস টু থ্রাইজ এক্স প্লাস 2। আমরা সমস্ত এক্স গুলোকে এক পক্ষে নিয়ে আসতে পারি। 7x ইন্টু ওয়াই মাইনাস 3y ইকুয়ালস টু 3x প্লাস 2। একটা এক্স আছে, 7x মাইনাস, সরি আমি একটু পরে নিয়ে আসি। 7xy minus thrice x equals to 3y plus 2. So x common হলে 7y minus 3y plus 2. Thrice y plus 2 divided by 7x minus, sorry, 7y minus 3. এটা ইকুয়েশন দিলাম 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি এই রেঞ্জটা বের করতে যাও, তুমি রেঞ্জ শব্দের অর্থ কি? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর যে মানটা আছে, দেখো ওয়াই এর এই যে মানটার ক্ষেত্রে দিস ফাংশন উইল বি আনডিফাইন্ড ইফ 7y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। যদি এই মানটুকু শূন্য হয়ে যায়, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে ফাংশনটা ডিফাইন হবে কীভাবে লাগবে? ফাংশনটি সংজ্ঞায়িত হবে কি কারণে? 7y মাইনাস 3 নট ইকুয়ালস টু 0। যদি 7y মাইনাস 3 এর মানটা শূন্য না হয়, তাহলে এই ফাংশন এক্স এর মানটা অবশ্যই আমরা ডিফাইন হবে বা মানটা পাবো, কারো সমস্যা থাকার কথা না। আমরা দুটো কথা বলেছি যে ওয়াই এর মানটা এখানে বের করতে হবে। এখন ওয়াই এর মান থ্রাইজ ওয়াই হর আকারে যেটা আছে তার মান শূন্য হইতে পারে না, কারণ এই মানটা যদি 0 হয়ে যায় ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। সো এখান থেকে তাহলে কি বলতে পারবো? ওয়াই নট ইকুয়ালস টু 3/7। ওয়াই এর মানটা 3/7 হলে ফাংশনটা অবশ্যই এই মানটা ছাড়া পৃথিবীতে আর যত মান আছে সবার জন্য ফাংশন ডিফাইন্ড হবে। দেখবেন অতএব রেঞ্জ এটা হলো আর মাইনাস 3/7। আমরা 5টা জিনিস দেখাবো। দেখো, 1 নম্বর বলছিলাম ডোমেন হয়ে গেল, রেঞ্জ পেয়ে গেল। এইবার দেখাবো এক এক, ঠিক আছে? আমাদের একটু মুছতে হবে, কারণ জায়গায় একটু সমস্যা আছে। আচ্ছা, এক একটা পর্যন্ত রাখা যাবে, তারপর মুছে ফেলবো। ওই সাইডে মুছে দেই। প্রিয় শিক্ষার্থীরা, একটা ফাংশন এক এক হওয়ার শর্ত কি বলেছিলাম আমরা? 3 নম্বরে দেখাবো এক এক ফাংশন। এক এক ফাংশন দেখানোর শর্ত কি লিখলাম? x1 এবং x2 বিলংস টু ডোমেন। আমরা ধরে নিলাম x1 এবং x2 হচ্ছে ডোমেনের দুটি উপাদান। যদি x1 এবং x2 ডোমেনের দুটো এলিমেন্টস থাকে, তো এই ডোমেনের দুটো এলিমেন্টস থাকলে অতএব কি শর্ত ছিল? f of x1 equals to f of x2 হলে ফাংশনটা এক এক হওয়ার শর্ত হলে x1 সমান x2 হইতে হবে। আমরা এই ফর্মুলা গত ক্লাস শিখেছি যে আমরা গাণিতিকভাবে যখন প্রমাণ করব তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। f of x1 equals to f of x2 হলে x1 সমান x2 হইতে হবে বা হবে। যদি এটা হয় তাহলে ফাংশনটি এক এক হবে। এখন প্রধান x1 x2 ডোমেনের দুটো এলিমেন্টস থাকে, অতএব f of x সমান থ্রাইজ x প্লাস 2 মাইনাস 7x মাইনাস 3। তো আমরা ফার্স্টে f of x এর জায়গায় x1 লাগাবো। এটা 3x1 প্লাস 2 বাই 7x1 মাইনাস 3। আমরা যত জায়গায় x আছে সব জায়গায় আমরা x1 বসাই দিয়েছি, 7x1 মাইনাস 3। আবার f of x2, শিক্ষার্থীরা f of x2 শব্দের মানে কি? এখানে যে x আছে x থেকে আমরা x2 বসাবো। f of x2 শব্দের অর্থ কি? 3x1 প্লাস 2 বাই 7x1 মাইনাস 3। তাহলে এখন কথা ছিল f of x1 সমান f of x2 হইতে হবে। অতএব f of x1 সমান f of x2।
এই কথার মিনিংটা কি দেখো, এফ অফ এক্স ওয়ান মানে অতএব 3x1 প্লাস 2 ডিভাইডেড বাই 7x1 মাইনাস 3 ইকুয়ালস টু 3x2 প্লাস 2 ডিভাইডেড বাই 7x2 মাইনাস 3। আমরা এই দুটো সমান বলেছি, এবার একটু কোনাকুনি গুণ করে নাও। এটা হলো 3x1 প্লাস 2 ইন্টু 7x2 মাইনাস 3 ইকুয়ালস টু, এটার সাথে গুণ করব 7x1 মাইনাস 3 ইন্টু 3x2 প্লাস 2, 3x2 প্লাস 2। আমরা এই পর্যন্ত ঠিক আছে। আমরা যদি এটাকে পুরো গুণ করি তাহলে 3 সাথে কত আসে 21, x1 x2 মাইনাস 9 ইন্টু x2 প্লাস 14 ইন্টু x2 মাইনাস 6 ইকুয়ালস টু, আমরা এটি ডান দিয়ে গুণ করব, গুণ করলে পাবো 27 অন x1 x2 14 ইন্টু x1 মাইনাস 9 ইন্টু x2 মাইনাস 6 নিশ্চয়। আমরা যে এই 21 x1 x2 20 x1 x2 বাদ দেব, সরি আচ্ছা এটা যে 6 আছে দেখায় 6 এর সাথে 6 বাদ দেব, সো মাইনাস 9, এটা ছিল মাইনাস 9x1 প্লাস 14 ইন্টু x2 ইকুয়ালস টু 14 ইন্টু x1 মাইনাস 9 ইন্টু x2। আচ্ছা এটাতে আমরা যখন একদিন নিয়ে আসবো 9 23x1 ইকুয়ালস টু মাইনাস 23 ইন্টু x2। আচ্ছা এখান থেকে যদি বাদ দেই আমরা, সো x1 ইকুয়ালস টু x2। আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে, দেখা হচ্ছে এই ফাংশনটা যদি এক এক হওয়ার শর্ত হয় তাহলে এফ অফ x1 সমান এফ অফ x2 হইলে আমরা দেখাবো x1 সমান x2। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত এক এক ফাংশনগুলো প্রমাণ করব পরীক্ষায়। আর অন্য যে প্রক্রিয়াগুলো আছে ওই প্রক্রিয়াগুলো পারফেক্ট না, এই প্রক্রিয়াটা সবচাইতে আমাদের ইউজফুল বেশি এবং পারফেক্ট মনে হচ্ছে। আমরা এক এক দেখলাম। তো শিক্ষার্থী এরপরে আমরা দেখাবো অন টু বা সার্বিক ফাংশন। আমরা বলেছি একই ফাংশন থেকে 5টা জিনিস বের করব। একটা ছিল ডোমেন, রেঞ্জ, এক এক ফাংশন, দেন অন টু ফাংশন বা সার্বিক ফাংশন কীভাবে দেখাবো। একটু তাড়াতাড়ি যারা লিখতেছেন একটু লিখে নিতে হবে তাড়াতাড়ি। আচ্ছা অন টু বা সার্বিক ফাংশন দেখানোর শর্ত আমরা গত ক্লাসে দেখিয়েছি। ওরা একটা ফাংশন যদি অন টু বা সার্বিক ফাংশন হইতে হয়, এটার শর্ত ছিল এফ অফ এক্স যে কথা, ওয়াই সেম কথা। ওয়াই ইকুয়ালস টু যদি এফ অফ এক্স হয়, এই ফাংশনটাকে বলি আমরা সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। তাহলে 4 নাম্বারে আমরা ফর ওয়ান টু বা সার্বিকে প্রমাণের জন্য অন টু ফাংশন বা সার্বিক ফাংশন শর্ত হলো লিখবেন, ধরি y equals to f of x equals to thrice x plus 2 by 7x minus 3। f of x equals to আমরা ধরে নিলাম। তো শিক্ষার্থী আমরা y সমান সমান লিখতে পারতাম f of x, আবার এখানে y equals to thrice x plus 2 7x minus 3 লেখা যায়। আমরা y equals to thrice x plus 2 7x minus 3 প্রমাণ করতে যাচ্ছি। তো এটা যদি ধরে নেই তাহলে আমরা এখান থেকে একটু মান বের করার সুযোগ আছে, যেমন গুণ করলে y ইন্টু 7x minus 3 equals to thrice x plus 2, 7 into xy minus 3 into y। তো এটা সমান ডান দিকে নিলে আমরা পাবো কত, thrice x plus 2। একটা আছে এটা x, গুলোকে সব একদিকে নিয়ে আসেন, 7xy minus thrice x 3y plus 2। সমস্যা আছে কিনা? 7xy thrice x কে বামে নিয়ে আসলাম, 3xy y নিয়ে গেলাম প্লাস 2। শিক্ষার্থী আমরা মূলত এখান থেকে x এর ভ্যালু বের করবো। x equals to 7y minus 3 equals to thrice y plus 2। x equals to thrice y plus 2 divided by 7y minus 3। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি।
আগে আমরা বের করেছিলাম, ওখান থেকে লিখতে পারতাম। এক্স এর ভ্যালু পাওয়ার পরে আমাকে দেখাইতে বলছে সার্বিক হওয়ার শর্তে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই দেখাবো। তাহলে আমরা যদি বলি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু কত ছিল, থ্রাইজ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 3। আমরা এই ফাংশনটার থেকে এই যে এক্স আছে, এক্স এর জায়গায় আমরা কত লিখবো, এই যে এক্স একটা মান জানি, দ্যাট ইজ কত আছে, এফ অফ থ্রাইজ ওয়াই প্লাস 2 বাই 7y মাইনাস 3। এটা দিয়ে এখানে বসাই দেয়, মানে হচ্ছে 3, ঠিক আছে। এক্স এর স্থানে কত, থ্রাইজ ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 7y মাইনাস 3 প্লাস 2। জাস্ট যেখানে এক্স ছিল এক্স এর স্থানে আমরা এক্স এর এই ভ্যালুটা বসাবো। দেন 7x, ঠিক আছে। এক্স এখানে ছিল কত আসবে, থ্রাইজ ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 7y মাইনাস 3 আমরা এটা বুঝছি কিনা প্রিয় শিক্ষার্থী? এই ফাংশনটার যে মূল ফাংশন যেটা দেওয়া ছিল, আমরা যত জায়গায় এক্স আছে এক্স এর স্থানে এক্স এর এই ভ্যালুটাকে রিপ্লেস করেছি, থ্রাইজ ওয়াই প্লাস 2 থ্রাইজ 7y মাইনাস 3। এটাকে আর একটু সাজায় লিখতে চাইলে 7y minus 3 into thrice y plus 2 into 7y minus 3 সরি, আমরা জাস্ট এখানে লসাগু করে নিলাম। এটা হচ্ছে 7y minus 3, তো 7, ঠিক আছে, thrice y plus 2 minus 3 into 7y minus 3। আমরা থ্রাইজ ওয়াই এটা বাদ, এটা হচ্ছে 9 into y plus 6 plus 14 into y minus 6, 21 into y plus 14 minus 21 into y plus 9। এটার থেকে আমরা কি পেয়ে গেছি দেখেন, এই 6 বাদ 9 23 থাকে, 23 into y, আর বুঝলেন এই 21 বাদ নিচে থাকে 23, তো দ্যাটস ওয়াই। এখন আমরা কি পেয়েছিলাম দেখেন, এফ অফ এক্স, তাহলে এটা কার ভ্যালু ছিল, এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। আমরা বলেছিলাম একটা ফাংশন যদি অন টু বা সার্বিক দেখতে চাই, তাহলে অন টু বা সার্বিক প্রমাণ করার শর্তই হলো এফ অফ এক্স আর ওয়াই এর মানটা সেম আসতে হবে। তাহলে এফ অফ এক্স এর জায়গায় ছিল, আমরা এই যে এফ অফ এক্স নিয়েছিলাম, এফ অফ এক্স সমান যে মানটা পেয়েছি সেটা ওয়াই এর মান আসছে, ঠিক আছে। আমরা এই প্রমাণটা আমরা শিখবো। স্যার ক্যালকুলাস শেষ হয় না, ও হয়নি, আমাদের ক্যালকুলাস ও ক্লাস ভালো হয়। এবার জান আপনাদের ক্যালকুলাসের উপরে ক্লাসের চিন্তা ভাবনা আছে, তবে আমি যে সেকশনগুলোতে করেছি আমার ক্লাস শেষ হয়েছিল। যদি সবার শেষ নাও হয়ে থাকে তো আমরা ক্লাস দিব। আর কি পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশের উপরে ক্লাস হলে ভালো হয়, গুড। আর কি বাজান আমাদের ক্যালকুলাসের ক্লাস আছে, আপনাদের পরীক্ষার আগে হবে কিনা আমি শিওর না, তবে ক্যালকুলাসের আমি আর নলেজ যতটা আছে, চ্যাপ্টার 10 অর্থাৎ যেখান থেকে তোমাদের একটা সৃজনশীল কোশ্চেন আসবে 100% শিওর ইনশাল্লাহ, সেটা হলো এরিয়া বের করা, ক্ষেত্রফল 10.7। আমরা এই 10.7 এর উপরে তোমাদের দুটো ক্লাস আছে, ওই ক্লাসের শিডিউলটা আমি জানি না কবে, তবে দুটো ক্লাস আছে এটুকু আমি জানি, তোমরা ওটা পাবে। আর বিন্যাস হবে যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টসে জানালে অবশ্যই আমরা সেই ক্লাসটা অ্যারেঞ্জ করবো, ঠিক আছে। আজকেরটা আমি শেষ করি, কারণ আজকের ক্লাসটায় আমরা এই একটা অঙ্কের ভিতরে 4টা স্টেপ শেষ করেছি, পঞ্চম স্টেপে যাবো, সেটা হলো ইনভার্স বের করা। এরপর আমরা আরও একটা ডোমেন রেঞ্জ দিয়ে দেখাবো, বা আরও একটু আছে, আমাদের টাইমটা কমে যাচ্ছে, মুসলাম কিন্তু। তবে এটা বাস্তব কথা, যেমন এই ফাংশন, বিন্যাস সমাবেশ, জিওমেট্রির দু একটা চ্যাপ্টার, এগুলো তোমাদের বাস্তব, ত্রিকোণমিতি 10, এগুলো তোমাদের বাস্তব লাইফে খুব প্রয়োজনীয় চ্যাপ্টার। বিকজ এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা যখনই ভর্তি পরীক্ষা যাবে, আমি অনেস্টলি বলছি এইসব চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট বেশি, এবং এই চ্যাপ্টারগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এটাতে সম্পূর্ণ নলেজ অর্জন করা জরুরি। ভর্তি পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই নলেজ অর্জন করতে হবে। দেন লাস্ট এফ ইনভার্স, এটা মুছে বলাইছি, এফ ইনভার্স করাটা খুব সহজ। যেমন এই ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়ালস টু, এখান থেকে আমরা ওয়াই একটা মান পেয়েছি, আমার কাছে নাই থাকলে লিখতে পারতাম, সরি,
প্রথমে মুছে ফেললাম y ইন্টু 7x মাইনাস 3 ইকুয়ালস টু থ্রাইজ x প্লাস 2। সেমভাবে আমরা y এর মানটা বের করছিলাম এখানে, দ্যাট ইজ 7 ইন্টু xy মাইনাস 3 ইন্টু y। আমরা এবারে চাচ্ছি বের করব 5 নম্বরে f ইনভার্স অফ x ইকুয়ালস টু হোয়াট। আমরা f ইনভার্স x এর মানটা বের করার জন্য ঠিক এই ফাংশনটা দেওয়া আছে, y এর মানটা আমরা এখানে বের করব। আগে আমাদের কোশ্চেনে বের করা আছে, যদি ওইটা আমার সামনে থাকতো আমি ওইটাকে ইকুয়েশন অন দিয়ে রাখতাম, তাহলে হয়ে যেত। আর এখানে থাকতে তোমার থ্রাইজ x প্লাস 2, তো 7x ইন্টু y মাইনাস থ্রাইজ x ইকুয়ালস টু থ্রাইজ y প্লাস 2। এটার থেকে x কমন নেব, তাহলে 7y মাইনাস 3 ইকুয়ালস টু থ্রাইজ y প্লাস 2। দেন x ইকুয়ালস টু থ্রাইজ y প্লাস 2 বাই 7y মাইনাস 3। আমরা আগের অঙ্কে এটা বের করেছিলাম, ইকুয়েশন 1 দিয়ে নিলাম বা 2 দিলাম বা সামথিং, ঠিক আছে। এখন ইনভার্স মানে কি আমরা বলেছিলাম গত ক্লাসে, ইনভার্স ফাংশনের সংজ্ঞা কত মনে আছে? কোনো ফাংশনের ডোমেনটা যদি রেঞ্জ হয়, রেঞ্জটা যদি ডোমেন হয়ে যায়, দিস ফাংশন ইজ কল্ড ইনভার্স ফাংশন। আমরা মূল ফাংশনে যা থাকবে তার ডোমেনটা রেঞ্জ হবে, রেঞ্জটা ডোমেন হলে সেটা হবে ইনভার্স ফাংশন। এখন যদি ইনভার্স ফাংশন হয়, তাহলে আমরা এখান থেকে এই ফাংশনটা থেকে x ইকুয়ালস টু f ইনভার্স ইন্টু y, আমরা এক্সটার সাথে যদি আমরা y নিয়েছি f ইনভার্স ইন্টু y লেখার সুযোগ আছে। তাহলে x এর মানটা কত পাচ্ছি? f ইনভার্স ইন্টু y যদি থাকে, তাহলে আমাদের এই x এর মানটা কত ছিল? আমাকে বের করতে বলা হয়েছে f ইনভার্স অফ x y। তাহলে f ইনভার্স অফ y ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেছি? x। এখন এই x এর মানটা এখানে একটু বসাই দেই। f ইনভার্স y ঠিক আছে ইকুয়ালস টু x এর স্থানে লিখব কত? থ্রাইজ y প্লাস 2 by 7y minus 3. This is the inverse function. এখন এই ফাংশনের ভেরিয়েবলটা বলেছি আমরা y, আমরা ভেরিয়েবলটা নিয়ে আসবো x এর মাধ্যমে। তার মানে কি এটাকে f ইনভার্স অফ x ইকুয়ালস টু থ্রাইজ x প্লাস 2 by 7x minus 3. This is called the inverse function of f. f এর ইনভার্স ফাংশনটা আমরা এটা মাথায় রাখবো। আমরা এই ক্ষেত্রে এই 5টা জিনিস বের করেছি, ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম, এক ফাংশন, অন টু ফাংশন, ইনভার্স ফাংশন, ঠিক আছে। আমাদের এই 5টা জিনিস শিখলে আর এখানে কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ। এরপর আমরা অন্য ধরনের আরেকটা ফাংশন থাকবে, সেই ফাংশন থেকে একটু ডোমেন রেঞ্জ বের করে দেখাবো। একটু বুঝে নিয়ে তাহলে আমরা যে আরেকটা ফাংশন চিন্তা করি আমাদের কাছে, আমি আরেকটা ফাংশন নির্বাচন করলাম, মনে করি f অফ x ইকুয়ালস টু x যখন 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 1। আমরা f অফ x এর মানটা দিলাম x, এত অ্যানাদার একটা ভ্যালু দিলাম সাপোজ x যখন x ইকুয়ালস টু হাফ। অ্যানাদার একটা ফাংশন লিখলাম টুয়াইজ x বোঝায় বা সামথিং 1 মাইনাস x যখন হাফের চেয়ে বড় একের থেকে ছোট, হাফ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এই কয়টা জিনিস দেওয়া আছে ফাংশনের ক্ষেত্রে, বলা হয়েছে ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আমরা এই টাইপের কিছু ফাংশন থাকলে সেখান থেকে ডোমেন রেঞ্জ কেমনে বের করবো। শিক্ষার্থী সবার টেকনিক কিন্তু একটাই, যে আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি সেই ফাংশনের এক্স এর ভ্যালুটা হচ্ছে ডোমেন আর এফ অফ এক্স এর ভ্যালুটা হবে রেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালুটাকে ডোমেন চাই, দেখেন আমাদের এই ডান দিকে যে মানগুলো আছে সেগুলো সব এক্স এর ভ্যালু। তাহলে আমরা ফার্স্ট দেখাবো, এক নম্বর হচ্ছে ডোমেন নির্ণয়। ডোমেন নির্ণয় করার শর্ত কি? 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এইটা হলো x এর একটা ভ্যালু ইউনিয়ন, কত ছিল? x ইকুয়ালস টু হাফ। তাহলে এই শর্ত অনুসারে x এর ভ্যালু যদি হাফ থাকে, আমরা একটা ভ্যালু হলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। বা একটু স্পেসিফিক আমরা উল্লেখ করে নিই আগে, যেমন এখান থেকে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1, এটাকে আমরা কি লেখা যায়? 0 থেকে 1 এর মধ্যে আমরা এই ব্র্যাকেট ইউজটা একটু আমরা শিখেছিলাম কিনা মেমোরিতে নাই, তবে একটু 1 মিনিট বলি। যদি কোনো ফাংশন 1 গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 হয়,
এই ফাংশনটাকে আমরা প্রকাশ করব 1 এবং 5, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। যদি কখনো ইকুয়াল থাকে ইকুয়ালেরটা আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, যদি কখনো লেস দেন বা গ্রেটার তখন আমরা 1 ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। যদি ফাংশন থাকতো -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এই কথা হলো অর্থ হলো আপনাদের কাছে -1 থেকে 0 এই থার্ড ব্র্যাকেট, এদিকে থার্ড ব্র্যাকেট, কারণ ইকুয়াল থাকার অর্থ দুদিকে থার্ড ব্র্যাকেট। যদি থাকতো একটা ফাংশন এক্স ইকুয়ালস টু 5 স্পেসিফিক কোনো ভ্যালু, তখন আমরা শুধু 5টাকে সেম ব্র্যাকেট দিয়ে লেখার মানে হলো যে এই ফাংশনে এক্স এর ভ্যালুতে একটা যার হচ্ছে সেলফ। তাহলে আমাদের এখান থেকে 0 থেকে বড় এক্স এই ফাংশনটাকে প্রকাশ করতে পারি এরকম এক্স ইকুয়ালস টু হাফ। যদি এটা হয় তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি হাফ, এবং হাফ ঠিক আছে লেস দ্যান এক্স লেস দ্যান 1, এইটার মানে হচ্ছে হাফ এবং 1, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখন যদি আমরা ডোমেন চাই, অর্থাৎ ডোমেন 0 1 ইউনিয়ন হাফ ইউনিয়ন 1 থেকে হাফ থেকে 1, ঠিক আছে। তাহলে এটার থেকে আমাদের শুরুটা করতে গিয়ে এই ফাংশনটাতে আমরা নিউমেরিক্যাল লাইনে দেখি, তাহলে 0 এখানে, আর এটা হচ্ছে হাফ মনে করো এখানে, 1 হচ্ছে এখানে। তাহলে যেই ফাংশনটা থেকে 0 থেকে 1 বলতে এটা বোঝানো হয়েছে, আর এর ভিতরে ইউনিয়ন হাফ, হাফের ভিতরে আছে, তাহলে আমরা পুরোটা কম্বাইন করে লিখতে পারবো 0 থেকে 1, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ 0 থেকে 1 বলতে এই পর্যন্ত যত মান আছে তাদেরকে বোঝানো হয়েছে। তো ফাংশনের ডোমেনটা হচ্ছে 0 থেকে 1। তো শিক্ষার্থী আমরা ডোমেন বের করার পরে বলছিলাম রেঞ্জ বের করব। রেঞ্জ শব্দের অর্থ কি? ডোমেনের অন্তর্গত এফ অফ এক্স এর বাস্তব মান। তাহলে আমরা এবার রেঞ্জটা কেমনে বের করব? রেঞ্জ নির্ণয়। রেঞ্জ যখন দেখাবো ফার্স্টে কথা হচ্ছে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স গ্রেটার দ্যান 1 এত এর জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু ছিল কত? এক্স। এইটা হলো ডোমেনের একটা অংশ, এই ডোমেনের এত এর জন্য এফ অফ এক্স এর ভ্যালুটা হলো এক্স। আমরা যদি এখান থেকে দুইটা মান বসাই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হবে। এক্স এর মানটা যদি 0 বসে এফ অফ এক্স এর মান 0। আবার কত? এক্স এর মানটা লেস দ্যান 1 বলা হয়েছে, তাহলে এক্স এর মান যদি আমাদের কাছে বা একবার আমরা বলতে পারতাম যদি এক্স এর মানটা 0 বসাই তাহলে এফ অফ এক্স এর মান 0 হয়, আর এক্স এর মানটা এত হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এর জন্য এটা 0 হবে। এক্স এর মান যখন 0 বসাবো এক্স এর মান 0, আর 1 বসাইলে 1, আমরা একবারে লিখি, ঠিক আছে, তাহলে ঝামেলার দরকার হবে না। এই লিমিটের মধ্যে এফ অফ এক্স এর মানটা হবে 0 থেকে 1। সেকেন্ড অপশন ছিল এক্স ইকুয়ালস টু হাফ হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 1, স্পেসিফিক 1। আবার কি বলে, হাফ গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 1 হলে এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, বা এটার থেকে এফ অফ এক্স এর ভ্যালু তাহলে কত হবে? এটার জন্য হাফ যদি বসাই আমরা, এখানে হাফ বসালে লোয়েস্ট মান হচ্ছে হাফ, আর যদি 1 বসাই 1 এর জন্য 0। তাহলে আমরা মান লেখার নিয়ম হচ্ছে 0 থেকে ছোট মানটা আগে লিখতে হয়, বড় মানটা পরে লিখতে হয়। তাহলে এফ অফ এক্স এত। তাহলে এই তিনটা মান যখন থাকে তাহলে রেঞ্জটা কেমনে বের করব? রেঞ্জ ইকুয়ালস টু ফার্স্টের মানটা হচ্ছে 0 থেকে বড়, 1 এর থেকে ছোট ইউনিয়ন, পরের মানটা ছিল আপনার স্পেসিফিক শুধু 1, আর 3 নাম্বার ভ্যালুটা ছিল ইউনিয়ন 0 থেকে হাফ। তো আমরা এখান থেকে এই 0 থেকে হাফ যদি দেই ইউনিয়ন একটা 1 এভাবে লিখলে ভালো হয়, ঠিক আছে। 0 থেকে 1 0 থেকে হাফ এই দুটোর মধ্যে এটা আছে, আর স্পেসিফিক তার সাথে একটা স্পেসিফিক ভ্যালু হচ্ছে 1। আমরা এইভাবে রেঞ্জের মানটা রাখলে সমস্যা নেই, আমরা এটার রেঞ্জ পাবো। আর একটা রেঞ্জ দেখাবো লগারিদমের ক্ষেত্রে। যদি লগ কোনো ফাংশন থাকতো সেই ফাংশনের ক্ষেত্রে আমরা রেঞ্জটা কিভাবে বের করব?
যদি 3 নাম্বার আরেকটা ফাংশন দেখি, সাপোজ এফ অফ এক্স, মনে করো লন এক্স মাইনাস টু বা সামথিং এর ধরলাম এক্স মাইনাস টু, এই জাতীয় একটা ফাংশন আছে। আমাকে বলা হলো আপনাকে এই ফাংশনটা থেকে ডোমেন এবং রেঞ্জ বের করো। তাহলে আমরা কিন্তু সবসময় একটা জিনিসই মাথায় রাখবো, ডোমেন শব্দের অর্থ হলো এক্স এর বাস্তব মান, আর রেঞ্জ হলে ওয়াই এর বা এফ অফ এক্স এর বাস্তব মান। তাহলে ডোমেন যদি বের করতে যাই, ডোমেন যখন নির্ণয় করতে যাব, তাহলে ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে y ইকুয়ালস টু ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু লন অফ এক্স মাইনাস টু। এটা যদি ডোমেন থাকে, তাহলে এই এক্স মাইনাস টু যখন থাকবে, আমরা এক্স এর সবসময় লনের ক্ষেত্রে মানটা হবে অঋণাত্মক সংখ্যা। দেখো ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, কি কারণে সংজ্ঞায়িত হবে, যদি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দ্যান জিরো, এক্স মাইনাস টু এর মানটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই ফাংশনটা অবশ্যই সংজ্ঞায়িত হবে বা মান পাওয়া যাবে। তার মানে কি দাঁড়াইলো, এক্স ইজ গ্রেটার দ্যান টু। তাহলে কোনো ফাংশন থেকে যখন আমরা ডোমেনটা বের করতে যাব, তাহলে ডোমেনের মানটা হবে কত, রিয়েল নাম্বার, অর্থাৎ ডোমেন such that x is greater than 2। এটা হলো আমাদের ডোমেন। এই ফাংশনের ডোমেন যখন পাবো, আমরা যদি ফাংশন রেঞ্জ বের করতে চাই, ফর রেঞ্জের জন্য রেঞ্জ নির্ণয়, তাহলে y ইকুয়ালস টু লন এক্স মাইনাস টু। আমরা যদি এইটার থেকে বলি, আমরা যখন লন থাকে তো মনে আসছে আমাদের ই নিতে হয়, ই টু দি পাওয়ার লনের মান হচ্ছে 1। তো আমরা এখান থেকে বলবো ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লন ইন্টু এক্স মাইনাস টু। তো ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস টু, দেন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু টু প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে রেঞ্জ মানে কি ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের মান যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, সাপোজ 0 মাইনাস 1 প্লাস 1, তাহলে এর মান পাওয়ার সুযোগ আছে। তাহলে ওয়াইয়ের মান যে কোনো বাস্তব সংখ্যা হলে এক্স এর মানটা পাওয়া যাবে। তাহলে রেঞ্জ কত হবে, বিলংস টু আর বা রিয়েল নাম্বার, ঠিক আছে। কারণ আমরা ওয়াইয়ের মান যে কোনো 0 বসায়, 1 বসায়, 2 বসায়, যে কোনো বাস্তব সংখ্যা পাইলে এক্স এর মানটা বেরোয় আসবে। তো এখানে এই নাম্বারটা হচ্ছে আমাদের কাছে ওয়াইয়ের মানটা হচ্ছে 2 এর থেকে এই যে রিয়েল নাম্বারটাই বসায় না কেন, এখানে মানটা পাবো, ঠিক আছে। আমরা এই কটা জিনিস বলেছিলাম আমাদের এখান থেকে। আচ্ছা, আমাদের আর কি সময়, বেশি হয়ে গেছে, সরি। আমি আরেকটা অঙ্ক দেখে চেয়েছিলাম, সময়টার স্বল্পতার কারণে বা আমার 2 মিনিট বেশি হয়ে গেছে। আমাদের এরপরে কেমিস্ট্রি ক্লাস আছে। আমি শেষের অঙ্কগুলো একটু তাড়াহুড়ো হয়ে গেছে, কারণ সময়ের কারণে। আমাদের আরও একটা অঙ্ক করার ইচ্ছা ছিল। এনিওয়ে, আমরা যে অঙ্কগুলো দেখেছি এগুলো শুধু যে ইয়ার ফাইনালের তা না। ইয়ার ফাইনালের জন্য আমি কোনো স্পেসিফিক কোনো অঙ্ক শিখি না। আমরা চ্যাপ্টারটার নলেজ অর্জন করার জন্য যা দরকার ছিল সেগুলো শিখবো বা শিখেছি ইনশাল্লাহ। আমরা এরপরে তোমরা যেগুলো লিখেছো বা যেগুলো দরকার, সেগুলো আমরা এরপরে যে ক্লাস অ্যারেঞ্জ করলে সেখানে আমরা এগুলো অ্যারেঞ্জ করবো, ঠিক আছে। চ্যাপ্টারগুলো আছে বা তোমাদের কমেন্টসগুলো অবশ্যই ফলো করা হবে। তোমরা সবাই ভালো থাকবে, ভালো পরীক্ষা দিবে। পরীক্ষার আগে হয়তো তোমাদের আর আমার সাথে দেখা হবে না, বা ম্যাথের ক্লাস কারোর সাথেই দেখা হবে না। পরীক্ষার পরে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ ক্লাসে থাকবো। সবাই সুস্থ থাকবে, সে পর্যন্ত ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।